নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2025 সকলকে স্বাগত। আমি শ্রী জ্যোতির্ময় মণ্ডল, সহশিক্ষক বিটি রোড গভর্নমেন্ট স্পন্সার্ড হাই স্কুল। এখন আমরা মহাকর্ষ অধ্যায়ের দ্বিতীয় পর্ব পড়ব। তোমরা প্রথম ক্লাসে যেটা শুনেছ আমরা ঠিক তারপর থেকেই শুরু করব। আমরা স্লাইডে চলে আসি এবার। গ্র্যাভিটেশনাল ফিল্ড বলতে কি বুঝি? দ্য স্পেস সারাউন্ডিংস এ মেটেরিয়াল body within which its gravitational force of attraction can be experienced is called its gravitational field. অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফিল্ড মানে কি না, কোন একটা বস্তুর চারিদিকে যতদূর পর্যন্ত ওই বস্তুর জন্য মহাকর্ষীয় আকর্ষণ বল অনুভূত হয় সেই অঞ্চলকে আমরা বলি কি গ্র্যাভিটেশনাল ফিল্ড। হিসেব মতো অসীম দূরত্ব পর্যন্ত কিন্তু থাকার কথা, কিন্তু বাস্তবে দেখা যায় যে অনেকটা দূরে গিয়ে এই আকর্ষণ বলের মান অনেকটা কমে যায়। তার মানে কি ফিল্ড হচ্ছে একটা ক্ষেত্র। অবশ্যই জানবে এই গ্র্যাভিটেশনাল ফিল্ড বা ফিল্ড ইন্টেন্সিটি যখন বলবো তারা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। তো যাই হোক, আমি তারপরে দেখি কি আছে। এবার দেখো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি at any point in the gravitational field due to a given mass is defined as the force experienced by a unit mass placed at the point, provided the presence of unit mass does not disturb the original gravitational field. অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কাকে বলা হচ্ছে বা সেটা বলতে আমরা কি বুঝতে পারছি না, মহাকর্ষ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে যদি একটা একক ভরের বা ইউনিট মাস যদি আমরা রাখি তাহলে ওই বস্তুটার উপরে যে পরিমাণ মহাকর্ষ বল ক্রিয়া করে তাকে আমরা বলি কি ওই বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা অর্থাৎ প্রাবল্য বলা হয়। তাহলে এটা কিন্তু খুব সোজা। আমরা যে মহাকর্ষীয় বল যেটা বলেছিলাম সেটা সমান কি হয় যে এফ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এবার যদি আমরা একটা ইউনিট মাসের কথা বলি তার মানে এম এর মানটা দিয়ে 1 করে দিই, তখন যে বলটা কাজ করছে তখন সেটা আমরা ফিল্ড ইন্টেন্সিটি পেয়ে যাবো আমরা। তো সেটা তাহলে কথা হয় আমরা গাণিতিকভাবে একটু দেখে নিই। দেখি দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি ডিনোটেড বাই ই ভেক্টর। জানেন ভেক্টর চিহ্ন দিয়ে লিখলাম। ইট অলওয়েজ অ্যাক্টস টুয়ার্ডস দ্য মাস প্রডিউসিং দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড। এফ ইকুয়াল টু যেটা বলছিলাম যে এফ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এটা আকর্ষণ বল যেটা মাধ্যাকর্ষণ বল। এবার ফিল্ড ইন্টেন্সিটি ই ইকুয়াল টু কত হবে, এম দিয়ে ভাগ করলাম অর্থাৎ এফ বাই এম, তাহলে এম এখান থেকে কাটাকুটি হলে জি এম বাই আর স্কোয়ার। যদি দেখা যায় যে আর এর মান অসীম হয়, এই যে আর যে দূরত্ব আছে সেই আর এর মান যদি অসীম হয় তাহলে আমরা জানি যে ই এর মান তখন কি অঙ্ক বা গাণিতিক অনুসারে ই এর মানটা 0 হবে, অর্থাৎ অসীম দূরত্ব গিয়ে ইন্টেন্সিটি মানটা কিন্তু 0 হচ্ছে। Thus gravitational field intensity decreases at distance r, increases and becomes 0 at infinity. খুব সেটাই বলা হলো যে ব্যস্ত সম্পর্ক আছে এবং মানে বর্গের সঙ্গে ব্যস্ত সম্পর্ক থাকলো, এবং শুধু তাই না যদি কিনা অসীম দূরত্বে যাওয়া যায় সেক্ষেত্রে এই ফিল্ড ইন্টেন্সিটি এর মানটা 0 হবে। এবার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বলতে আমরা কি বুঝি, অর্থাৎ মহাকর্ষীয় স্থিতি শক্তি, সেটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। সেটা মানে কি না, দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ এ বডি ইজ দ্য এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ ইট ডিউ টু ইটস পজিশন ইন দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ অ্যানাদার বডি অ্যান্ড এ মেজার্ড বাই দ্য অ্যামাউন্ট of work done in bringing a body from infinity to a given point in the gravitational field of the other. অর্থাৎ কোনো বস্তুকে অসীম দূরত্ব অর্থাৎ ইনফিনিটি থেকে কোনো মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেটি হলো ওই বিন্দুতে ওই বস্তুর মহাকর্ষীয় স্থিতিশক্তির মান। তা সেই মানটা আমরা নির্ণয় করি। দেখি কীভাবে আমরা নির্ণয় করতে পারি। পিপিটি একটু দেখে নিই কি আছে। দেখো যে ছবিটি যেটা আছে একটা
আর্থ আছে তার রেডিয়াস হলো আর, এবং পি বিন্দুতে আমরা স্থিতিশক্তির মানটা নির্ণয় করতে চাইছি। অবশ্যই ও পি ইকুয়াল টু কত, আর, স্মল আর। তাহলে কি বললাম, যে সাপোজ দ্য আর্থ ইজ অ্যান ইউনিফর্ম স্ফিয়ার অফ মাস এম অ্যান্ড রেডিয়াস আর। তাহলে এম ভরে একটি পৃথিবী হলো আর রেডিয়াস হচ্ছে আর। টু ক্যালকুলেট দ্য পোটেনশিয়াল এনার্জি অফ এ বডি অফ মাস এম লোকেটেড অ্যাট পয়েন্ট পি such that OP equal to আর, এক্ষুনি বললাম যে OP equal to আর, অবশ্যই আর গ্রেটার দ্যান আর। Suppose at any instant the body at a point A such that OA equal to x, তাহলে আমি ও থেকে এ পর্যন্ত দূরত্ব হলো x, ধরে নিলাম যে বস্তুটা এ বিন্দুতে আছে। এবার গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাট দ্য পয়েন্ট এ বিন্দুতে গ্র্যাভিটেশনাল ফোর্স তাহলে কত হবে না, এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার, কারণ দূরত্ব এখানে এক্স স্কোয়ার, তাই জন্য আমি লিখলাম যে এফ ইকুয়াল টু জি এম এম বাই এক্স স্কোয়ার, কারণ পৃথিবীর ভর এম, বস্তুটির ভর হলো স্মল এম, আর জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, তাহলে এফ ইকুয়াল টু জি এম এম বাই এক্স স্কোয়ার। এবার খুব সামান্য দূরত্ব, মানে স্মল ওয়ার্ক ডান ইন মুভিং দ্য বডি থ্রু এ স্মল ডিস্টেন্স এ বি, এ থেকে বি খুব সামান্য দূরত্ব ডিএক্স, সেক্ষেত্রে আমাদের ওয়ার্ক ডান কত হবে না, ডি ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডিএক্স, কেন আমরা জানি কৃতকার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ, সোজা হিসাব, অর্থাৎ ডি ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডিএক্স। তাহলে আমাদের এফ এর মানটা জানি, ডিএক্স দিয়ে গুণ করলাম, অর্থাৎ জি এম এম বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। দ্য টোটাল ওয়ার্ক ডান in bringing the body from infinity to the point P will be, তাহলে এটা dx এর খুব সামান্য দূরত্বের জন্য যদি ওয়ার্ক ডান dw হয়, আর টোটাল ওয়ার্ক ডান যখন বের করব কোথা থেকে না, ফ্রম ইনফিনিটি টু দ্য পয়েন্ট আর, অর্থাৎ ইনফিনিটি থেকে আর দূরত্বে, তখন আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে, অর্থাৎ একত্রিত করে পুরো ওয়ার্ক ডানের মানটা বের করব। তো লিমিটটা কত, ইনফিনিটি টু আর, জি এম এম বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তোমরা জানো ইন্টিগ্রেশন যে 1 বাই এক্স স্কোয়ারের ডি ইন্টিগ্রেশন মাইনাস 1 বাই এক্স, এখানে মান বসাতে হবে, আপার লিমিট লোয়ার লিমিট বসাবে, বসে আমরা কত পাবো, মাইনাস জি এম এম বাই আর, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু হলো মাইনাস জি এম এম বাই আর। এই নেগেটিভ সাইনটা কি জন্য বলা হলো, দ্য নেগেটিভ সাইন ইন দ্য ইকুয়েশন indicates that the potential energy is due to the gravitational attraction between the earth and the body. এই ডাইমেনশনটা কি না, m0 l স্কয়ার t টু দি পাওয়ার -2। নেক্সট আমরা দেখি যে খুব ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং ব্যাপারটা স্কেপ ভেলোসিটি। এই স্কেপ ভেলোসিটির বিষয়টা কি, দ্য মিনিমাম ভেলোসিটি রিকোয়ার্ড টু প্রজেক্ট এ বডি ফ্রম দ্য সারফেস of the earth or a planet or a satellite such that it can escape the gravitational attraction of the earth or the planet or the satellite is called escape velocity। অর্থাৎ পৃথিবী বা অন্য কোনো গ্রহের পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে ন্যূনতম যে বেগে ছুঁড়লে বস্তুটি পৃথিবী বা ওই গ্রহের মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যেতে পারে, তাকে আমরা বলি কি ওই গ্রহের মুক্তিবেগ। এবং পৃথিবী সৃষ্টির সময় এই পৃথিবীতে যে নিষ্ক্রিয় গ্যাস প্রচুর পরিমাণে ছিল, এবং এখন কিন্তু সেই নিষ্ক্রিয় গ্যাস কিন্তু তেমনভাবে দেখা যাচ্ছে না, সেই তুলনায় অক্সিজেন, নাইট্রোজেন এরকম ভারী গ্যাসগুলো সব পৃথিবীতে অবস্থান করছে। তা সেই গ্যাসগুলো এখন কেন দুষ্প্রাপ্য বা এখন কেন পাওয়া যাচ্ছে না, আসলে সেটা আমরা মুক্তিবেগ দিয়ে সেটাকে ব্যাখ্যা করতে পারি। ওই গ্যাসের যে অণুগুলি তারা আসলে মুক্তিবেগ প্রাপ্ত হয়েছে, মানে তাদেরকে পৃথিবী সে তার মহাকর্ষ বলের প্রভাবে ওদের ধরে রাখতে পারলো না, ফলে তারা মুক্তিবেগ প্রাপ্ত হলে তারা কিন্তু সেখান থেকে চলে গেল। তাই জন্যে এখন সেই গ্যাসটা আর পৃথিবীতে খুব বেশি থাকছে না। এটার ব্যাখ্যা আমরা আবার পরে অন্য চ্যাপ্টারে গিয়ে আরএমএস ভেলোসিটি দিয়েও দেখাতে পারবো, যে রুট মিন স্কয়ার ভেলোসিটি যেটা হয় তার মানটা কত হয়, সেই অনুসারে আমরা সেই ব্যাখ্যা দিতে পারবো। তবু আমরা মহাকর্ষ চ্যাপ্টারে এটা দিয়েও আমরা বলতে পারি যে এই
নিষ্ক্রিয় গ্যাসগুলো দুষ্প্রাপ্যতা কেন না সেই গ্যাসের অণুগুলি আসলে মুক্তিবেগ প্রাপ্ত হয়েছে বলেই এটা হয়েছে। তা আমি এবার দেখি যে মুক্তিবেগের ক্যালকুলেশনটা কীভাবে করা যায় বা সেই মুক্তিবেগটার মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করা যায় বা করে সেগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলস জেনে নিই। দেখি নেক্সট কি আছে। দেখো এখানে ঠিক একইভাবে আর ব্যাসার্ধ আছে, এম হচ্ছে পৃথিবীর ভর, এক্স দূরত্ব এম ভরে একটি বস্তু আছে। তাহলে আমরা কি করলাম সেক্ষেত্রেও ঠিক তাই, যে এক্স দূরত্ব যখন বস্তু থাকে বা আছে তখন কত বল ক্রিয়া করবে না জি এম এম বাই এক্স স্কোয়ার, অর্থাৎ দ্য ফোর্স অফ গ্র্যাভিটি অন এ বডি অফ মাস এম অ্যাট এ ডিস্টেন্স এক্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ এত, অর্থাৎ পৃথিবীর এম ভরের বস্তুর উপরে যে আকর্ষণ বল মহাকর্ষ বল যেটা আমরা বলছি সেটা কত হচ্ছে না জি এম এম বাই এক্স স্কোয়ার। ফর এ স্মল ডিস্টেন্স ডিএক্স of the body against the force of gravity work done equal to এত। অর্থাৎ এবার যদি আমরা সেই বলের বিরুদ্ধে যদি আমরা ডিএক্স পরিমাণ সরণ ঘটাই, অর্থাৎ পি থেকে পি ড্যাশ পরিমাণ চলে গেলে ওই অবস্থানটা, সেক্ষেত্রে ওয়ার্ক ডান কত হবে না জি এম এম বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। কারণ পি থেকে পি ড্যাশ এই যে দূরত্ব সেটা হচ্ছে ডিএক্স, তাহলে সরণ হচ্ছে বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে কত ডিএক্স, অর্থাৎ ওয়ার্ক ডান হবে বল ইন্টু সরণ অর্থাৎ জি এম এম বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। হেন্স দ্য ওয়ার্ক ডান টু displace the body from the earth's surface to an infinity distance r to infinity, তাহলে আমি এখানে ইন্টিগ্রেশন করলাম কত হচ্ছে না জি এম এম বাই এক্স স্কোয়ার ডিএক্স। একই রকমভাবে যদি ইন্টিগ্রেশন আমরা করি তাহলে -1 বাই এক্স হয়, এখানে আপার লিমিট লোয়ার লিমিট এখানে বসাতে হবে, উপরে হবে ইনফিনিটিভ নিচে হবে আর, আর তোমরা জানো যে আপার লিমিট লোয়ার লিমিট মান বসালে হবে জি এম এম বাই আর। তাহলে এখান থেকে আমরা একটা ওয়ার্ক ডানটা আমরা পেলাম জি এম এম বাই আর। এবার দেখে নেওয়া যাক যে যদি কিনা বস্তুটি স্কেপ ভেলোসিটি ভি সাফিক্স ই দিয়ে প্রকাশ করি, তাই কি লিখলাম যে ইফ দ্য স্কেপ ভেলোসিটি ফ্রম দ্য আর্থ ইজ ভি, দ্য ইনিশিয়াল কাইনেটিক এনার্জি অফ এ বডি ইজ হাফ এম ভি স্কোয়ার। তাহলে প্রাথমিক যে গতিশক্তি সেটা কত হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এবার এই যে হাফ এম ভি স্কোয়ার যে শক্তিটা অর্থাৎ গতিশক্তি মানটা পেলাম সেটা কিন্তু এই কৃতকার্যের সঙ্গে মিনিমাম তাকে সমান করতে হবে। তাহলে when this energy does the work as calculated above, the body reduces from the earth's gravitational attraction, ঠিকই তো। এবার আমরা সেটাই করলাম যে মিনিমাম যদি আমাদের ভেলোসিটি যেটাকে আমরা স্কেপ ভেলোসিটি বলছি ভি ই হয় ভি সাফিক্স ই, তাহলে হাফ এম ভি স্কোয়ার যে কাইনেটিক এনার্জি সেটা হবে এই ওয়ার্ক ডানের সমান, তাহলে একমাত্র কিন্তু মুক্তিবেগ প্রাপ্ত হবে। এখান থেকে ক্যালকুলেশন ভির মানটা আমরা পেলাম √2 জিএম বাই আর। আবার এটাও দেখলাম যে আমরা জানি যে জি এর মান কত হয় এর আগে জিএম বাই আর স্কোয়ার, তাহলে এই যে ক্যাপিটাল জিএম আছে সেখানে আমরা এই জি আর স্কোয়ার মানটাও বসাতে পারবো, তাহলে সেক্ষেত্রে আমরা এই মানটাও পেতে পারি যে জিএম ইকুয়াল টু জি আর স্কোয়ার বসে যাবে তখন ভির মানটা হবে √2 জি আর। তাহলে এটাও একটা ইকুয়েশন স্কেপ ভেলোসিটি, আবার এটাও কিন্তু একটা স্কেপ ভেলোসিটির ইকুয়েশন। তাহলে দেখা যাচ্ছে এই যে সমীকরণ যে দুটো আছে যে ভি সাফিক্স ই ইকুয়াল টু √2 জিএম বাই আর আর ভিই ইকুয়াল টু হবে √2 জি আর, তাহলে এটাও স্কেপ ভেলোসিটি ইকুয়েশন এটাও স্কেপ ভেলোসিটির ইকুয়েশন। এবং এই দুটো সমীকরণে দেখো যে এম অর্থাৎ বস্তুর ভর এই যে এম এখানে কিন্তু কোথাও নেই এই সমীকরণের মধ্যে, তার মানে মুক্তিবেগের মান এই ভরের উপর ডিপেন্ড করছে না, অর্থাৎ সেটা খুব কম ভরের বস্তু হোক বা বেশি ভরের বস্তু হোক না কেন মুক্তিবেগের মান কিন্তু তার উপর ডিপেন্ড করছে না। তাই ইকুয়েশন গিভস দ্য ভ্যালু অফ দ্য স্কেপ ভেলোসিটি ফর দ্য বডি ফ্রম দ্য আর্থ সারফেস, অর্থাৎ পৃথিবীপৃষ্ঠ থেকে মুক্তিবেগটা পেতে গেলে তার বেগটা কত হবে না √2 জি আর। এবার সেই কথা দেখো দ্য স্কেপ ভেলোসিটি ডাজ নট ডিপেন্ড অন দ্য মাস অফ দ্য বডি, আমি সেটাই বলছিলাম যে ভরের উপরে নির্ভর করছে না। দিস মিনস দ্যাট ফর এ স্মল অ্যান্ড ম্যাসিভ বডি দ্য ভ্যালু অফ দ্য স্কেপ ভেলোসিটি ইজ দ্য সেম, অর্থাৎ সেটা যতই ছোট হোক বা স্মল হোক বা যতই বড় হোক না কেন ভারী হোক না কেন সেক্ষেত্রে কিন্তু স্কেপ ভেলোসিটির মান
একই থাকবে, সেক্ষেত্রে ভরের উপর ডিপেন্ড করছে না। ভারী বস্তু বা হালকা বস্তুর ক্ষেত্রেও কোনো সমস্যা হচ্ছে না, একই রকম থাকছে। এবার দেখো আমি একটু বলি যে আমি যদি আগের স্লাইডে যদি চলে আসি, তাহলে এখানটা খেয়াল করে দেখো যে মানটা এখানটা আছে যে ভি সাফিক্স সি সমান কত হচ্ছে √2 GR। সেই মান যদি আমি বসাই বা এখানে ভি সমান যদি √2 GM/R যদি বসাই, তাহলে এখান থেকে আমরা একটা মান পেতে পারতাম। তার মানে কি বলছি যে দেখো যে ছবিটা আমরা দেখলাম যে পিপিটি মানটা আমরা দেখছিলাম সেটা কত ছিল, যে ভিই ইকুয়াল টু হবে √2 GR। এবার জি এর মান কত 9.8, আর এর মান কত হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, সে মানটা কত হয় 6400 কিলোমিটার। তা আমি সেটাকে মিটারে ট্রান্সফার করলাম, জি এর মান 9.8 লিখলাম আমি, অর্থাৎ যদি আমি এসকেপ ভেলোসিটি মান বের করি তাহলে সেখানে আমার মান বেরোবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ যদি কোনো একটি বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড গতিবেগে ছোড়া হয়, নিক্ষেপ করা হয়, তাহলে কিন্তু সে মুক্তিবেগ প্রাপ্ত হবে। অর্থাৎ পৃথিবী তাকে আর নিচের দিকে নামাতে পারবে না, সেটাকেই আমরা বলি কি মুক্তিবেগ। এবং শুধু তাই না, ওই সমীকরণে খেয়াল করে দেখবে যে একটা ক্যাপিটাল এম আছে, মানে ক্যাপিটাল এম বলতে কত আছে না, ওই ভিই ইকুয়াল টু 2 GM/R, এই যে ভি ইকুয়াল টু √2 GM/R। তাহলে এখান থেকে কি বোঝাচ্ছে না, এখান থেকে বোঝাচ্ছে এটা যে এম এর যে মানটা আছে সেই এমটা কার মান, এম হচ্ছে পৃথিবীর ভর। অর্থাৎ যদি কিনা অন্য গ্রহ হয় তা সেক্ষেত্রে কিন্তু মুক্তিবেগের মানটা পাল্টে যাবে, বা অন্য কোনো মানে পৃথিবী ছাড়া অন্য অন্য যে গ্রহের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে এক একটা ক্ষেত্রে কিন্তু এম এর মানটা এক রকম হবে। তো যাই হোক, এবার আমরা নেক্সট আমরা চলে চাঁদের ক্ষেত্রে এরকম একটা মান পেতে পারি। তো আমরা দেখি পরের স্লাইড আমরা চলে আসি, দেখি নেক্সট কি আছে। ডিটারমাইন দ্য এসকেপ ভেলোসিটি অফ এ বডি ফ্রম দ্য মুন, টেক দ্য মুন টু বি ইউনিফর্ম স্পিয়ার অফ রেডিয়াস এত। অর্থাৎ চাঁদের ব্যাসার্ধটা এখানে দেওয়া আছে 1.76 × 10⁶ মিটার, অ্যান্ড মাস আছে 7.36 × 10⁻22 কেজি। জি এর মান দেওয়া আছে 6.67 × 10⁻11, এটা জানো যে নিউটন পার মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে আর এর মান পেয়ে গেলাম, যা দেওয়া আছে লিখলাম, এম এর মান যা দেওয়া আছে লিখলাম, এবং ভিই যেটা সমীকরণ সেটা কত হলো যে 2 GM/R। তাহলে আমি জি এর মান পেয়ে গেছি এখানে, এম এর মান এখান থেকে পাবো, আর এর মানটা এখানে বসাবো নিচে। তাহলে সব মান যদি বসানো হয় তাহলে এরকম হলো, এবং আমরা ক্যালকুলেশন করে দেখবো যে কত 2375 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এক্ষেত্রে এসকেপ ভেলোসিটির মানটা হয়ে গেল কত 2375 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে এসকেপ ভেলোসিটি। নেক্সট আমরা দেখবো যে আরেকটা ভাবে চলে আসি, অরবিটাল ভেলোসিটি অফ এ স্যাটেলাইট। তাহলে সেক্ষেত্রে কি হয় না, অরবিটাল ভেলোসিটি অফ এ স্যাটেলাইট জিনিসটা কি, দ্য স্পিড উইথ হুইচ দ্য স্যাটেলাইট রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ ইজ কল্ড অরবিটাল ভেলোসিটি। দেখো এখানে আমাদের কি করা হলো, এটা হচ্ছে খুব স্বাভাবিক, এই যে পৃথিবী আছে এবং এই কক্ষপথ বরাবর দেখা যাচ্ছে উপগ্রহটা আবর্তন করছে এইটা, এবং এম ভর। তাহলে কি কি লেখা হলো এখানে, যে মাস অফ দ্য আর্থ হলো এম, এবং রেডিয়াস অফ দ্য আর্থ হচ্ছে আর, এবং মাস অফ দ্য স্যাটেলাইট এম। তাহলে স্যাটেলাইটটা কোনটা, এই যে স্যাটেলাইট এম, আর এখানে দেখো ও এ ইকুয়াল টু হচ্ছে আর, ও থেকে এ পর্যন্ত হচ্ছে আর, ভালো। ও থেকে পি ব্যাসার্ধ, এটা তো পৃথিবী বললাম, তার মানে এটা ব্যাসার্ধ। ও এ আরে ও বি জাত বা ও পি তো একই হবে। পি এ মানে এখান থেকে এই পর্যন্ত যেটা সেটা হচ্ছে এইচ। তাহলে আর ইকুয়াল টু তাহলে কত হবে, হিসেব মতো আর ইকুয়াল টু এই আর প্লাস এইচ। বেশ, তাহলে অরবিটাল ভেলোসিটি আমাকে ভি দিয়ে প্রকাশ করা হলো। তাহলে আমি কিভাবে কি করলাম, দেখো এইচ এর মান বললাম, এগুলো বলা হচ্ছে। এবার আর ইকুয়াল টু বললাম আর প্লাস এইচ। বেশ, কিভাবে কি করা যায়, কনসিডারিং দ্য অরবিট টু বি সার্কুলার, অর্থাৎ বৃত্তাকার বরাবর যদি পথটা যদি ঘোরে তাহলে আমরা জানি সেখানে একটা অভিকেন্দ্র বল তৈরি হয়। অর্থাৎ বৃত্তাকার পথ বরাবর কোনো বস্তু যখন আবর্তন করে একটা সার্কুলার পথ বরাবর, তখন একটা সেন্টিপিটাল ফোর্স উৎপন্ন হয়, এবং তার ইকুয়েশনটা কত হয় না এম ভি স্কোয়ার বাই আর। এখানে ঠিক তাই, তাহলে এম ভি স্কোয়ার বাই আর প্লাস এইচ। কেন হবে, এই আর ইকুয়াল টু আর প্লাস এইচ ছিল। দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন দ্য আর্থ অ্যান্ড দ্য স্যাটেলাইট GM/R² supplies the centripetal force.
অর্থাৎ এই যে পৃথিবীর যে মহাকর্ষীয় আকর্ষণ বল, এই কিন্তু প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয়। তাহলে mv স্কোয়ার বাই আর সেন্টিমিটাল ফোর্স, সেটা সমান কত হবে, জি এম বাই আর স্কোয়ার, কারণ এই তো ওকে যোগান দিয়েছে। অর্থাৎ এখান থেকে ভি স্কোয়ারের মান পেলাম, তাহলে খুব স্বাভাবিক ভি এর মানটা পেয়ে গেলাম √2gm বাই আর প্লাস এইচ। তাহলে এটাই তো অরবিটাল যে ভেলোসিটি আছে সেই অরবিটাল ভেলোসিটির সমীকরণ। এছাড়া আর একটু যদি আমরা জানার চেষ্টা করি, দেখব যে স্মল জি সমান কত হয়, জিএম বাই আর স্কোয়ার, এটা প্রথমেই বলা হয়েছে, এবং জিএম কোনাকুনি গুণ করলাম জি আর স্কোয়ার। 1 নম্বর সমীকরণ যদি বসাতাম তাহলে কত হতো, জি আর স্কোয়ার বাই আর, আরটা বাইরে এলো, আর √g/r। তাহলে এটাও কিন্তু এই অরবিটাল ভেলোসিটির আর অ্যানাদার ইকুয়েশন। ইফ দ্য টাইম পিরিয়ড অফ রিভলিউশন অফ দ্য স্যাটেলাইট ইজ টি, the distance covered at time t by the satellite, the circumference of the orbit equal to 2 pi r। তার মানে কি, সোজা কথা, 2 pi r টা কি, পরিধি। তাহলে কোনো একটা বস্তু যখন আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ ঘোরে তখন তার পরিধি হবে কত, 2 pi r, এবং ঘুরতে কত সময় লাগলো, t। তাহলে টাইম পিরিয়ড t ইকুয়াল টু কত হবে, 2 pi r বাই v, পরিধিকে বেগ দিয়ে ভাগ করলাম, তাহলে টি ইকুয়াল টু হতো, এখানে মানগুলো বসাই, দেখো এখানে ভি এর মান আছে, ভি এর মান বসানো হলো, তাহলে কি পেলাম, 2 pi r বাই আর ইকুয়াল টু আর কিউব বাই জি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা টাইম পিরিয়ডটা হিসেব করতে পারলাম। তাহলে বেগের মানটা পেয়েছিলাম ভি ইকুয়াল টু r√g/r, টি এর মানটা পেলাম 2 pi বাই আর √r³ বাই আর। তাহলে 2 এবং 3 ইকুয়েশনে আমরা এবার মানটা বসাই, যে স্মল আর যেটা ছিল সেখানে ভি এর মান তাহলে কত, আর প্লাস এইচ দিয়ে করলাম, তাহলে এটাও একটা ইকুয়েশন। বা যে টি এর মানটা যদি বসাই, একইভাবে আমরা একই আর একটা ইকুয়েশন পাবো, 2 pi √g/g r/g 1 প্লাস h/r হোল টু দি পাওয়ার 3/3। তাহলে এখানে দুটো খুব পরিষ্কার যে 1 থেকে 5 পর্যন্ত যা যা সমীকরণ ছিল, এখানে দেখো এখানে 4 নম্বর সমীকরণ দেওয়া আছে, 5 দেওয়া আছে, কোথাও দেখো তো, ভালো করে খেয়াল করে দেখো তো, ভর কোথাও আছে কিনা, মাস আছে কিনা, এম কিন্তু কোথাও নেই সমীকরণে, এখানে কোনো এম নেই, এখানে কিন্তু কোনো এম নেই। এবং শুধু তাই না, যদি আমি আগের স্লাইডটা যদি যেতাম তাহলেও খেয়াল করে দেখো, 2-এও দেখো কোনো এম এর কোনো বিষয় নেই, বা 3-এও কিন্তু কোনো এম এর বিষয় নেই, একইভাবে একেও ছিল না। অর্থাৎ আমি তাহলে কনক্লুশনে কীভাবে আসছি না, ইকুয়েশন 1 to 5 show clearly that the orbital speed or the time period of a satellite does not depend on the mass of the satellite at all। অর্থাৎ টাইম পিরিয়ড এবং অরবিটাল স্পিডে কোথাও কিন্তু ভরের উপর নির্ভর করছে না। বেশ, স্যাটেলাইটটা কত ভরের আছে তার উপর সেটা নির্ভর করছে না, তার পর্যায়কাল এবং তার দ্রুতি বা বেগ। আর্টিফিশিয়াল স্যাটেলাইটটা তো জানলাম, তাহলে আর্টিফিশিয়াল স্যাটেলাইট আমার কি কাজে লাগে, অর্থাৎ ইউজেস অফ অ্যান আর্টিফিশিয়াল স্যাটেলাইটটা দেখে নিই। দ্য ডিটারমিনেশন, এক নম্বর বলছে, দ্য ডিটারমিনেশন অফ দ্য এয়ার প্রেশার, হাইট অ্যান্ড কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার অ্যাট এ হায়ার অল্টিটিউড। অর্থাৎ আমরা অনেকটা উচ্চতায় গিয়ে সেখানে বায়ুর চাপ বা উচ্চতা বা কম্পোজিশন কী কী আছে সে সম্পর্কে আমরা বায়ুমণ্ডল সম্পর্কে ভালো ধারণা করতে পারবো। এবং অবজারভেশন অ্যান্ড ফোরকাস্ট অফ ওয়েদার সম্পর্কে, অর্থাৎ আবহাওয়া কেমন আছে সে সম্পর্কে আমরা জানতে পারবো, পর্যবেক্ষণ করতে পারবো। স্টাডি দ্য শেপ অ্যান্ড সাইজ অফ দ্য আর্থ, পৃথিবীর যে আকার আকৃতি কেমন আছে সেটাও জানতে পারবো। এবং টেলিকমিউনিকেশন সিগন্যালস ক্যান বি এক্সচেঞ্জ ইউজিং artificial satellites to broadcast television shows, game, etc., and also to provide communication by telescope। অর্থাৎ এইটা খুব ইম্পর্টেন্ট যে আমরা টিভিতে খেলা দেখতে পাচ্ছি, বিভিন্ন শোজ দেখতে পাচ্ছি, এসব কিন্তু আর্টিফিশিয়াল স্যাটেলাইট থাকার জন্যই কিন্তু এটা আমাদের সম্ভব হচ্ছে। এবং টেলিফোনে আমরা অনেক দূর পর্যন্ত কথাও বলতে পারছি এই আর্টিফিশিয়াল স্যাটেলাইটটার জন্যই কিন্তু আমরা এটা করতে পারছি। অর্থাৎ এগুলোই তার হচ্ছে ইউজেস। এছাড়া প্রতিরক্ষা, অর্থাৎ ডিফেন্স যে বিষয়টা, সেটা আমরা এই প্রতিরক্ষা বিভাগে আমরা এই আর্টিফিশিয়াল স্যাটেলাইট দিয়ে দেখতে পারি। কারণ
কোনো বাইরের দেশের কোনো শত্রু বা বাইরে থেকে কোনো কিছু ভারতবর্ষের বা আমার দেশে প্রবেশ করলো কিনা সেটা কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে ধরা পড়ে যাবে সঙ্গে সঙ্গে, যদি আমাদের এই আরটিমিস স্যাটেলাইটটা ভালো উন্নত মানের হয়। সেজন্য ভারতবর্ষ আস্তে আস্তে এই বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছে এবং এই গবেষণায় আমরা আরো এগিয়ে যেতে পারছি। তাহলে নেক্সট আমরা দেখি যে তারপরটা কি আছে। এবার দেখি যে রিলেশন বিটুইন অরবিটাল ভেলোসিটি অ্যান্ড এসকেপ ভেলোসিটি। অরবিটাল ভেলোসিটি এবং এসকেপ ভেলোসিটির মধ্যে কি সম্পর্ক? এক্ষুনি বললাম যে এসকেপ ভেলোসিটি অফ এ বডি ফ্রম দ্য আর্থ সারফেস ইজ ভিই ইকুয়াল √2 gr এবং the orbital velocity of a satellite revolving close to the earth surface is VO equal to ধরলাম √2 gr। তাহলে একটা অরবিটাল ভেলোসিটি পেয়ে গেলাম √gr, স্কেপ ভেলোসিটি √2 gr। খুব স্বাভাবিক, যদি আমি v/v0 করি তাহলে হবে √2, অর্থাৎ VE equal to √2 v0। এই হচ্ছে রিলেশন অরবিটাল ভেলোসিটি এবং এসকেপ ভেলোসিটির মধ্যে সম্পর্ক। এবার দেখা যাক একটা অঙ্ক আমরা করি, একটা প্রবলেম করি যে সলভ করতে পারি কিনা দেখা যাক। অ্যান আর্টিফিশিয়াল স্যাটেলাইট revolves around the earth at height of 1000 km. The radius of the earth, that is 6.3638 into 10 to the power 3 km। ভর দেওয়া আছে, পৃথিবীর ভর, মাস অফ দ্য আর্থ 6 into 10 to the power 24 kg, জি এর মান দেওয়া আছে 6.67 10 to the power -11 নিউটন মিটার স্কয়ার কেজি টু দি পাওয়ার -2। তাহলে আমাদের কি করতে বলেছে? ফাইন্ড ইটস অরবিটাল ভেলোসিটি অ্যান্ড পিরিয়ড অফ ইভলিউশন। ফাইন্ড ইটস অরবিটাল ভেলোসিটি অ্যান্ড পিরিয়ড অফ রিভলিউশন, অর্থাৎ অরবিটাল ভেলোসিটি কত হবে সেটা বের করব এবং টাইম পিরিয়ডটা কত হচ্ছে, আবর্তন কাল কত হলো সেটা আমরা বের করব। তো এক্ষুনি আমরা সেই সূত্রটা জেনেছি যে v0 equal to √gm/r+h। তো আমরা এখানটায় দেখলাম মান সব বসালাম, সব মানগুলো দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, মিটারে করলাম, আর এর মানটাও কিলোমিটার ছিল, তো সেখানে যে কিলোমিটার ছিল সেটা আমরা মিটার নিয়ে চলে এলাম, আর r+h সেটা মিটার দেওয়া আছে হলো, করে নেওয়া হলো, আর এখান থেকে কেজির মান কেজিতে দেওয়া আছে। তাহলে কত হলো সে মান বসালাম, মান বসালে আমার কত হচ্ছে, মানগুলো বসানোর পরে হবে 7364 মিটার পার সেকেন্ড। একইভাবে যদি পিরিয়ড অফ রিভলিউশনের মান বের করি তাহলে টি ইকুয়াল টু মান বসালে আমাদের 6297 সেকেন্ড। তাহলে আমরা এরকম সূত্রগুলো জেনে আমরা অঙ্কগুলো করতে পারবো। নেক্সট আমরা দেখি এবার জিনিসটা কি, যে জিও স্টেশনারি স্যাটেলাইট বলতে কি বোঝে, অর্থাৎ এক্ষেত্রে জিনিসটা কি, অর্থাৎ এখানে আমরা বলি যে কেমনভাবে আরও বেশি উন্নত করা গেছে, এই ভূসমলে উপগ্রহটা জানলে আমরা বুঝতে পারবো। তাহলে জিও স্টেশনারি স্যাটেলাইট বিষয়টা কি? আসলে হচ্ছে যে পৃথিবী কি করে যে নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রতি 24 ঘন্টায় একবার আবর্তন করে, এবং সেটাকে আমরা বলি কি আবর্তন কাল যেটা বলি আমরা, এবং সেটা 24 ঘন্টা বলি, তার জন্য আমরা ভূগোলে বলেছি এটা আহ্নিক গতি। ঠিক একইভাবে যদি একটা কৃত্রিম উপগ্রহকে যদি আমি নিরক্ষীয় তলে, ইকুইল্যাটারাল প্লেন, সেই নিরক্ষীয় তলে যদি আমি সেটাকে বসাই তাহলে সে বৃত্তাকার কক্ষপথে তাকে এমনভাবে স্থাপন করা হবে যে উপগ্রহটা ঠিক পৃথিবীর মতোই ওই পশ্চিম থেকে পূর্ব দিকে 24 ঘন্টায় একবার আবর্তন করে। তাহলে কিন্তু তখন কি করে না, পৃথিবী থেকে ওই উপগ্রহটাকে দেখলে মনে হয় এক জায়গায় স্থির অবস্থা আছে, তখন সেটাকে আমরা বলি কি জিও স্টেশনারি স্যাটেলাইট। এবং এখানে এই যে কক্ষপথে ঘুরবে তখন সেটাকে আমরা বলি কি পার্কিং কক্ষপথ বা পার্কিং অরবিট বলি। তাহলে সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই কি আছে দেখি। দেখো জিও স্টেশনারি স্যাটেলাইট কি, এ স্যাটেলাইট হুইচ রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ ইন ইটস ইকুইটোরিয়াল প্লেন, যেগুলো নিরক্ষীয় তলে, with the same angular speed and in the same direction as the earth rotates about its own axis is called geostationary satellite। তাহলে পৃথিবীর যেমন কৌণিক বেগে ঘুরছে সেও একইভাবে ঘুরবে, যে ডিরেকশন বরাবর ঘুরছে সেও একই ডিরেকশনে ঘুরবে, সেটাই তো বললাম যে তখন সেইটাকে আমরা বলি স্টেশনারি বা জিও স্টেশনারি স্যাটেলাইট। কি হবে, এখানে একটা ছবি দেখানো হলো, এটা ইকুইল্যাটারাল প্লেন হচ্ছে, এটা আর্থ, এটা পার্কিং অরবিট, বললাম যে এই বরাবর যেটা ঘুরছে সেটা পার্কিং অরবিট,
এটা পোলার, এই মেরুর দিকে বলে পোলার, খুব স্বাভাবিক। বা এই ছবিটাও দেখা যাক, সেটাও কিন্তু এখানে গোল করে দেখানো হলো, আসলে জিনিসটা এরকমই হয়। এবার দেখি যে height and orbital speed of a geostationary satellite, সেটা মান আমরা নির্ণয় করি। এবার কত উচ্চতা না, let the mass of the earth m, the radius of the earth r, the mass of the geostationary satellite m, the distance of the satellite from the center of earth r, and the orbital speed of a satellite v, এগুলো ধরে নিলাম। টাইম পিরিয়ড অফ রিভলিউশন টি। এবার ঠিক একইভাবে as the force of gravitation provides the necessary centripetal force for the revolution in a circular orbit, mv square by r equal to gmm by r square, এটাই হচ্ছে সেন্টিপিটাল ফোর্স ছিল, যেখানে এই যোগান দিচ্ছে কে না গ্র্যাভিটেশনাল ফোর্স, এই সেন্টিপিটাল ফোর্সকে যোগান দেয়। তাহলে ভি স্কোয়ার মানটা পেয়ে গেলাম, অর্থাৎ দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন দ্য আর্থ সারফেস জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, এটা প্রথম থেকে বলছি। তাহলে আবার এখান থেকে জিএম এর মানটা বের করলাম, করে আমি এইখানটা বসিয়ে দেবো জি আর স্কোয়ার। তাহলে কত হলো ভি স্কোয়ার ইকুয়াল টু জি আর স্কোয়ার বাই আর, বা ভি ইকুয়াল টু রুট জি আর স্কোয়ার বাই আর। এবার টাইম পিরিয়ডটা কি হবে না, টি ইকুয়াল টু 2 পাই আর বাই ভি, এখানে মান পেয়ে গেলাম। তাহলে 2 পাই আর হলো ভি এর মানটা আমরা আগে পেয়েছি, মানটা বসাও, বসালে আমরা লাস্টে কি পেলাম এইটা, দুদিকে বর্গ করে দিই এবার। তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর কিউব বাই এত, বা আর কিউব ইকুয়াল টু এত। এবার আর এর মান কত এটা। এই সমীকরণটা খেয়াল করে দেখো, এই যে আর কিউব ইকুয়াল টু জি আর স্কোয়ার টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, অর্থাৎ আর এর সঙ্গে কিন্তু টি স্কোয়ার যে সম্পর্কটা বলছিলাম কেপলারের সূত্র পড়ানোর সময়, দেখো সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। কারণ জি এর মান ধ্রুবক হয়, আর এর মান ধ্রুবক হয়, 4 পাই স্কোয়ার তো ধ্রুবকই, তাহলে এখানে আর কিউব আর টি স্কোয়ার কিন্তু সমানুপাতে পরিবর্তিত হয়। যাই হোক, তাহলে আমরা দেখলাম যে জিওস্টেশনের ক্ষেত্রেও এই আর এর একটা মান এখানে পেয়ে গেলাম, যে আর ইকুয়াল টু হবে এত। তাহলে কেমন থাকে না, এইচ ইকুয়াল টু কত হয় আর মাইনাস আর। তাহলে এবার এইচ এর মান যদি বের করি, তাহলে আমার মানটা বসিয়ে দেবো, আর এর মানটা বসালে একটা সমীকরণ এখানে আসবে। তাই এই এইচটা কি, এইচটা হচ্ছে দ্য হাইট অফ এ স্যাটেলাইট অ্যাবাভ দ্য আর্থ সারফেস ইজ গিভেন বাই, তার মানে এইচটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে যে এইচ উচ্চতায় যে স্যাটেলাইটটা ছিল, সেই কত উচ্চতা আছে পৃথিবী পৃষ্ঠ থেকে, সেটা হচ্ছে এটা। নেক্সট আমরা দেখি এবার যে জিওস্টেশনারি স্যাটেলাইটের ব্যবহারটা দেখি, এটাও খুব ইন্টারেস্টিং বা খুব ইম্পর্টেন্ট। কমিউনিকেটিং রেডিও, টিভি অ্যান্ড টেলিফোন সিগন্যালস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, জিওস্টেশনারি স্যাটেলাইট অ্যাক্টস অ্যাজ রিফ্লেক্টর অফ সাচ সিগন্যাল, সেখানে প্রতিফলকের কাজ করছে। যখন রেডিও টিভি বা টেলিফোন সিগন্যাল যখন ব্যবহার করা হচ্ছে সারা পৃথিবীতে, তখন এই স্যাটেলাইটটা একটা রিফ্লেক্টরের মতো সে কাজ করে। এবং ইন স্টাডিং আপার রিজিয়নস অফ অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের উপরে কেমন কী আছে না আছে সেগুলো স্টাডি করতে এই স্যাটেলাইটটা ব্যবহার করা হয়। ইন ফোরকাস্টিং ওয়েদার, আগেই বলে যে বায়ুমণ্ডল যা আবহাওয়া সেটা জানার জন্য আমাদের জিওস্টেশনারি স্যাটেলাইট ব্যবহার করা হয়। কারণ এখন তোমরা জানো আবহাওয়া কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারি যে কত সহজে পরিবর্তন হয়। এই যে ঝড় বৃষ্টি বা কোনো প্রাকৃতিক বিপদ যদি আগের থেকে আসে, যদি আমরা জানতে পারি, তাহলে আমরা আগে থেকে সতর্ক হতে পারবো। এইগুলো অনেকদিন আমরা যখন বা ছোট ছিলাম, বা তোমরা হয়তো খেয়াল করবে, বাড়িতে জিজ্ঞেস করতে পারো, আগে আমরা ওয়েদারটা সম্পর্কে অতটা ভালো সঙ্গে সঙ্গে তথ্যটা পেতাম না, কিন্তু এখন এই স্যাটেলাইটগুলো বেশ করে ভূসমল উপগ্রহগুলো মানে স্থাপন করার পরে আমরা খুব সহজে সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি যে কত দূরে কোনো নিম্নচাপ অবস্থান করছে, তার জন্য কি কি ক্ষয় হতে পারে, তার ঝড়ের গতিবেগ কত হতে পারে, বা কোনো কারো যে টেম্পারেচার কম বেশি হয়, সেটা আমরা আগের থেকে খুব ভালো আমরা এখন এগিয়ে গেছি। এইগুলোর জন্যই কিন্তু এগোতে পেরেছি, আগে এতটা উন্নত ছিল না। তো যাই হোক, তো ওয়েদার সম্পর্কে আমরা জানতে পারছি। আর কি জানতে পারছি না, আর জানতে পারছি দেখো যে ইন ডিটারমাইনিং দ্য এক্সাক্ট শেপ অ্যান্ড ডাইমেনশন অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর যে শেপ কেমন হবে, ডাইমেনশন কেমন হবে, আকার কেমন হবে, সেগুলো সম্পর্কে জানতে পারবো ইন স্টাডিং দ্য সোলার রেডিয়েশনস অ্যান্ড কসমিক রেজ। বেশ, এবার আমরা
চারটে প্রশ্ন দেখি যে কেমন হয়, কারণ আমাদের সিলেবাসে এইগুলি শুধুমাত্র আছে, ফলে আমি আর কয়েকটা প্রশ্ন একটু আলোচনা করে দিই, তাহলে আমাদের হয়ে যাবে। কি প্রশ্ন আছে? ফার্স্ট প্রশ্নটা কেমন আছে? হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু বডিজ kept in air and the same distance apart in water? অর্থাৎ এখানে আমরা দেখি যে যদি কিনা একই দূরত্ব বস্তুটা আছে, কিন্তু অ্যাট্রাকশন বলের মানটা কি পরিবর্তন হবে ওয়াটারের ক্ষেত্রে, কি হতে পারে দেখা যাক। তো সেই অনুপাতটা কত হবে, রেশিওটা কত হবে? না, ফোর্স অফ অ্যাট্রাকশন রেশিও 1:1 হবে। কেন না? বিকজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ডাজ নট ডিপেন্ড অন দ্য নেচার অফ দ্য মিডিয়াম। অর্থাৎ সেখানে জল থাকলো না অন্য কোনো মিডিয়াম থাকলো, তার উপরে গ্র্যাভিটেশনাল ফোর্সের মান নির্ভর করে না। তো সেটাই জিজ্ঞেস করেছিল যে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু বডিজ কেপ্ট ইন এয়ার অ্যান্ড দ্য সেম ডিস্টেন্স অ্যাপার্ট ইন ওয়াটার। অর্থাৎ একই দূরত্বে বায়ুতে রাখলে যে আকর্ষণ বল হবে বা জলে রাখলে তার মধ্যে আকর্ষণ বলে কোনো পরিবর্তন হবে কিনা বা রেশিওটা কী হবে সেটা জিজ্ঞেস করেছে। 1:1 খুব স্বাভাবিক। সেকেন্ড কোশ্চেন দেখছি আমরা, কি আছে সেকেন্ড প্রশ্ন? না, ইফ দ্য ডেন্সিটি অফ প্ল্যানেট ইজ ডাবল উইদাউট এনি চেঞ্জ ইন রেডিয়াস, হাউ ডাজ জি চেঞ্জ অন দ্য প্ল্যানেট? দেখা যাক তার ডেন্সিটির সঙ্গে কী সম্পর্ক আছে। আমি জি এর সঙ্গে একটা রিলেশন বলেছিলাম যে জি এর সঙ্গে কী সম্পর্ক ছিল, জি প্রপোর্শনাল টু রো, অর্থাৎ ডেন্সিটি, অর্থাৎ অভিকর্ষ স্তরের সঙ্গে ডেন্সিটি কেমন সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। তাহলে এখানে আমাদের জি এর মানটা লিখি ডাবল হবে। ইফ এখানে, কারণ এখানে ইফ দ্য ডেন্সিটি অফ প্ল্যানেট ইজ ডাবল, রো এর মান যদি ডাবল হয় তাহলে জি এর মান ডাবল হবে, খুব স্বাভাবিক। নেক্সট আমরা দেখি একটা ছোটো ছোটো প্রশ্নগুলো আমাদের করে রাখতে হবে, কারণ পার্ট পার্ট ছোটো ছোটো প্রশ্ন আসবে। দ্য আর্টিফিশিয়াল স্যাটেলাইট ডাজ নট হ্যাভ এনি ফুয়েল, বাট ইভেন দেন it remains in its orbit around the earth. Why? অর্থাৎ একটা কৃত্রিম উপগ্রহ দেখাচ্ছে তার জ্বালানি ফুরিয়ে গেছে, তাহলে নেই। The artificial satellite does not have any fuel, but even then it remains in its orbit around the earth. Why? তাহলে এটা কিভাবে সম্ভব? বলছে the centripetal force necessary for orbital motion, তার অরবিটাল মোশনটা কে সাপ্লাই করছে? না, সেক্ষেত্রে এই সেন্টিমিটাল ফোর্স যেটা, সে দ্য সেন্টিমিটাল ফোর্স নেসেসারি ফর অরবিটাল মোশন অফ দ্য স্যাটেলাইট ইজ প্রোভাইডেড বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটেশন। প্রতিবারই বলা হচ্ছে যে পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণ বল এই প্রয়োজনীয় অভিকেন্দ্র বলকে যোগান দেয়, সেটাই আছে বাই দ্য আর্থ অন দ্য স্যাটেলাইট। এখানে ঠিক তাই। সো দ্য স্যাটেলাইট ডাজ নট নিড এনি ফুয়েল ফর ইটস অরবিটাল মোশন, অর্থাৎ সেক্ষেত্রে স্যাটেলাইটে কোনো ফুয়েলের প্রয়োজন হবে না। নেক্সট এই প্রশ্নটা দেখি, আর বেশি আমরা এগোবো না। ইফ সাডেনলি দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য আর্থ অ্যান্ড স্যাটেলাইট রিভলভিং অ্যারাউন্ড ইট বিকামস জিরো, হোয়াট উইল হ্যাপেন টু দ্য স্যাটেলাইট? যদি দেখা যায় যে হঠাৎ করে এই গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কত হচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। কেমন বলছে? দ্য ইফ দ্য সাডেনলি গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য আর্থ অ্যান্ড স্যাটেলাইট, পৃথিবী এবং স্যাটেলাইটের মধ্যে দেখা যাচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স যদি না থাকে তাহলে কি হবে? রিভলভিং অ্যারাউন্ড বিকাম জিরো, হোয়াট উইল হ্যাপেন টু বি স্যাটেলাইট? তাহলে কি হবে ঘটনাটা দেখা যাক। ইফ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ দ্য আর্থ সাডেনলি বিকাম জিরো, the satellite will stop revolving around the earth. যদি দেখা যায় যে হঠাৎ করে গ্র্যাভিটেশনাল ফোর্সের মানটা জিরো হয়ে যায়, তাহলে স্যাটেলাইটটা স্টপ হয়ে যাবে, অ্যান্ড ইট উইল মুভ অ্যান্ড ডিরেকশন ট্যানজেন্সিয়াল টু ইটস অরিজিনাল অরবিট উইথ দ্য স্পিড উইথ হুইচ ইট ওয়াজ রিভলভিং অ্যারাউন্ড দ্য আর্থ। তো যাই হোক, আমরা গ্র্যাভিটেশনাল এইটা পড়লাম এবং আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় আমরা নিশ্চয়ই পরে আলোচনা করতে পারবো। দুটো ক্লাস ভালোভাবে লক্ষ্য করবে, সবাই ভালো করে পড়াশোনা করো আর ভালোভাবে পরীক্ষা দেবে। নমস্কার।